আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। ছুটির দিনেও জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন। বেশ কিছু পেট্রোল পাম্প বন্ধ থাকায় কাঠফাটা রোদে পাম্পগুলোতে ভিড় করেছেন যানবাহন চালকরা। আর তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পাম্প কর্তৃপক্ষ। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সরকার পরিবহন ভাড়া কিলোমিটারে 11 পয়সা বাড়ানোর সিদ্ধান্ত দিলেও সকাল থেকে গণপরিবহনগুলোতে চলছে পূর্বের ভাড়ায়। তেলে 15 টাকা বাড়ছে, কিন্তু আমরা এখনো ভাড়া বাড়াইনি, আগের বারে কাটতেছি। 11 পয়সা কেউ থেকে দেয়, কেউ দেয় না, আবার কেউ চিল্লাচিল্লি করে, কেউ তো একটা ভাড়া বেশি লেবে কাপচাপ করে, যাত্রী কজন লোক চিল্লাচি করা যায়। কেউ হাইতে দিলে দেয়, না দিলে ভাই বলি ভাইয়া আমার তেলের দাম বাড়ছে, 2 টাকা বেশি দিলে দেন, আপনি ব্যক্তিগত না দিলে নাই। দর্শক, এই মুহূর্তে রাজধানী বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে যোগ দিচ্ছেন মোহাম্মদ সায়েম। সায়েম, পাম্পে ভিড় কেমন দেখছেন আর তেলের সরবরাহ বেড়েছে কিনা জানাবেন। জি মিতু, আপনি কিছুক্ষণ আগেও যেমনটি বলছিলেন, এই কাঠফাটা রোদে কিন্তু এখনও এই ট্রাস্ট পাম্পে আমরা দেখতে পেয়েছি যে তেলের জন্য যানবাহন চালকদের কিন্তু দীর্ঘ লাইন রয়েছে। বিশেষ করে রাজধানীর অন্যান্য যে পাম্পগুলো রয়েছে, বেশ কিছু পাম্প কিন্তু তেল সরবরাহ এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তেল সরবরাহ বন্ধ বলতে পাম্পগুলো থেকে কিন্তু যানবাহন চালকদেরকে তেল দেয়া হচ্ছে না, তারা বন্ধ করে রেখেছেন, যে কারণে কিন্তু ট্রাস্ট পাম্প এই যে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও কিন্তু তারা প্রতিনিয়ত কিন্তু এখান থেকে তেল সরবরাহ করে আসছেন। সেই অনুযায়ী কিন্তু ট্রাস্ট পাম্পে এখন পর্যন্ত এখনও আজকেও কিন্তু এই কাঠফাটা রোদেও কিন্তু এখানে যানবাহন চালক যারা রয়েছেন তাদের কিন্তু পর্যাপ্ত ভিড় এখানে রয়েছে। এবং আমরা এখানে কথা বলেছি, তারা কিন্তু ফুয়েল পাস ব্যতীত কোনো মোটর সাইকেলে কিন্তু তারা তেল দিচ্ছেন না। আগে যেমন একটি বাধ্যবাধকতা ছিল, সর্বোচ্চ 200 টাকা বা 500 টাকা এরকম করে দিত, এখন কিন্তু ওভাবে বাধ্যবাধকতা এমনটি নেই। মোটরসাইকেলগুলোতে তারা কিন্তু সর্বোচ্চ 1400 টাকার পর্যন্ত তেল দিচ্ছেন, এবং সেটা কিন্তু মোটরসাইকেলের সর্বোচ্চ ধারণ ক্ষমতার তেলটাই তারা দিচ্ছেন। এর পাশাপাশি আমরা পরিবহন ভাড়ার ব্যাপারে আপনি যেমনটি বলেছিলেন যে গতকালকে পরিবহন ভাড়া কিলোমিটার প্রতি ঢাকা এবং চট্টগ্রাম মহানগর সহ দূরপাল্লার বাসগুলোতে কিলোমিটার প্রতি 11 পয়সা করে কিন্তু সরকার বাড়ানোর জন্য একটি সিদ্ধান্ত দিয়েছিল। পরিবহন মালিকরা সর্বোচ্চ 11 পয়সা কিলোমিটার প্রতি বাড়াতে পারবেন, কিন্তু যানবাহন চালক যারা রয়েছেন, আজকে সকাল থেকে আমরা বেশ কয়েকটি জায়গায়, বিশেষ করে রামপুরা থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় পরিবহন চালক এবং যাত্রীদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে পূর্বের যে ভাড়া ছিল সেই পূর্বের ভাড়া অনুযায়ী তারা কিন্তু এখন পর্যন্ত চলছে। তারা কিন্তু সরকারের নির্দেশনা অনুযায়ী তারা কিন্তু নতুন করে যে 11 পয়সা বাড়ানো হয়েছে, এজন্য কিন্তু তারা এখন পর্যন্ত ভাড়া বৃদ্ধি করেননি। আমি একটু জানিয়ে রাখি যে 2022 সালেও কিন্তু আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছিল, তখন কিন্তু যে পরিবহন চালক যারা রয়েছে তারা কিন্তু একটা বাড়তি ভাড়া নিয়েছিলেন, এবং সেই যে বাড়তি ভাড়া সেটা কিন্তু এখনও চলতেছে। বিতু, এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয় বাজারে এর প্রভাব পড়েছে। রাজধানীর খুচরা বাজারে সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের বাজার চড়া। এদিকে সয়াবিন তেল, আটা, ময়দা, লবণ ও সুগন্ধি চালের বাজারে সরবরাহ সংকটের অজুহাতে দাম বেড়েছে। দাম বেড়ে সয়াবিন তেল 195 থেকে 200 টাকায় বিক্রি হলেও সরবরাহ কম থাকার কথা বলছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে ডিমের দাম বেড়ে ডজন প্রতি 120 থেকে 130 টাকায় বিক্রি হয়েছে। এদিকে দাম কমেছে ব্রয়লার, সোনালী মুরগির দাম, তবে এখনও 50 টাকার উপরে সকল ধরনের সবজির দাম। সাধারণ মানুষের কিনে খাওয়ানোর মতন কোনো ইয়া নেই। এই যে 100 টাকা কেজি কচুর চুরি লইছে। এখন একটা তেলের দামের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়িয়ে দিছে। মাস শেষে যে বেতনটা যায় তার বাইরে তো আমাদের কোনো ইনকাম নাই। সরকারের উচিত দিন এনে দিন খেতে পারে, যাতে তাদের সমস্যা না হয়, সেদিকে সরকারের নজর দেওয়া। তো আমরা বাধ্যতামূলকভাবে গায়ে দামে তেল কিনতেছি এখন, তাও আমাদের চাহিদা মতো পাইতেছি না। চাইতেছি 20 কারণ 30 কারণ দিচ্ছে, 5 কারণ 10 কারণ, হ্যাঁ একদিন পর একদিন দিচ্ছে। আরও 2-3 কোম্পানির তেল সরবরাহ বন্ধ। থামছে না হামের সংক্রমণ। দেশে গতকালও হাম ও উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও 1295 জন শিশু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার আরও 33 জন রোগী ভর্তি হয়েছে। বরগুনায় বছরের শুরু থেকে এ পর্যন্ত 300-এরও বেশি রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ বাড়ছে নেত্রকোনা, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জে।
এদিকে সংক্রমণ রোধে বিভিন্ন জেলায় টিকাদান কর্মসূচি চলছে। দর্শক, হাম পরিস্থিতি নিয়ে জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। মোজাম্মেল, ময়মনসিংহে হামের সার্বিক অবস্থা জানাবেন। মিতু, ময়মনসিংহে প্রতিদিনেই কিন্তু হামের আক্রমণে আক্রান্তের সংখ্যা, অর্থাৎ হামে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে। অর্থাৎ এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের প্রাদুর্ভাব কিন্তু খুব ভয়াবহ আকার ধারণ করেছে। গত 24 ঘন্টায় 47 জন নতুন শিশু হামে আক্রান্ত হয়ে এই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া 35 জন তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আমাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন গোলাম মাওলা আমাদেরকে যেমনটি বলেছেন, গত 17 মার্চ থেকে আপনার আজকে 24 এপ্রিল পর্যন্ত এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 795 জন হামে রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে 705 জন রোগী সুস্থ হয়ে তারা বাড়ি ফিরেছে। অর্থাৎ হামের অবস্থা কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। এছাড়া আপনার এই মাসেই কিন্তু, অর্থাৎ এই মাসে 15 জন রোগী কিন্তু এখানে মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা যে বিষয়টি আমরা বারবার বলেছি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশনের যে এখানে যে না থাকার কারণে, সেটার কারণে কিন্তু এই বিশেষ করে 15 জন রোগী মৃত্যুর ঘটনাটাকে কিন্তু দায়ী করছেন তাদের স্বজনরা। তো আমরা যে বিষয়টি দেখেছি যে হামের উপদ্রব বৃদ্ধি হওয়ার পরপরই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 33টি ওয়ার্ডে কিন্তু ভ্যাকসিনেশনের কাজ শুরু করেছে। এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে এই সচেতনতামূলক বিভিন্ন ধরনের ব্যানার এবং তারা এই ঘোষণা করছেন। তো সব মিলিয়ে বলা চলে যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে, অর্থাৎ রোগীরাও বাড়ছে, কিন্তু এটা নিয়ন্ত্রণ হচ্ছে না, যে কারণে এই রোগীর স্বজনরাও আতঙ্কের মধ্যে রয়েছে এবং কিভাবে এটা নিয়ন্ত্রণ হবে সেই বিষয়টিকে কিন্তু এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে হাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। মিতু, ধন্যবাদ আপনাকে। রাজধানীর গুলশান লেক এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজউক। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লেকের পাড়ে থাকা বেশ কিছু অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। তবে স্থানীয়রা বলছেন, এসব অভিযান পরিচালনা করার পর আবারও দোকানপাট বসে, তাই এসব অভিযানে সুনির্দিষ্ট কোনো উপকার আসে না। দর্শক, এই মুহূর্তে গুলশান এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, অভিযানে কোনো জরিমানা করা হয়েছে কিনা, আর এখন পর্যন্ত কতগুলো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে? মিতু, সকাল 10টার পর থেকে কিন্তু এই গুলশান এলাকার যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজউকের পক্ষ থেকে। এবং আমরা দেখেছি এই যে রাজউকের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন রাকিব হাসানের নেতৃত্বে এবং রাজউকের আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন সবাই কিন্তু এখানে এসেছে। আপনি জানেন যে গুলশান লেকটি এবং বিশেষ করে হাতিঝিল এলাকাটি রাজউকের কর্তৃপক্ষের অধীনেই এটা দেখাশোনা করা হয় এবং গত সম্প্রতি সময়ে যে হারে উচ্ছেদ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকারের পক্ষ থেকে এবং প্রতিটা দপ্তর, বিশেষ করে সিটি কর্পোরেশন, উত্তর দক্ষিণ এবং রাজউক, ট্রাফিক বিভাগ হতে শুরু করে ফুটপাত উচ্ছেদের যে বিষয়টি, সেটি যে অভিযান পরিচালনা চলছে সেটির কিন্তু ধারাবাহিকতায় আজকে এই গুদারাঘাট এলাকায় এবং গুলশান লেকের আশেপাশে যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদের অভিযান শুরু করেছে। এবং আমরা এই পর্যন্ত প্রায় 1.5 ঘন্টার অভিযানে বেশ কিছু স্থাপনা আমরা দেখেছি গুড়িয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে ছোট ছোট দোকানপাট এবং এখানে বিশেষ কয়েকটা বর্তমান সরকারি দলেরও কয়েকটি অফিস ছিল, সেই অফিসগুলোও কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং বিশেষ করে লেকের পাড়ের যে শোভাবর্ধনকারী যে বিষয়গুলো নষ্ট করা হয়ে বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু উচ্ছেদ করা হয়েছে। এবং আপনাকে যদি দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে স্থাপনাটি ভাঙা হচ্ছে, সেটি শ্রমিক দলের একটি স্থাপনা ছিল, অর্থাৎ বাঁশের তৈরি করা একটা স্থাপনা, তাদের ব্যানারেই কিন্তু এই স্থাপনাটা ছিল। এবং এখানকার যারা দায়িত্ব রয়েছেন তারা বলছেন যে আসলে যারই স্থাপনা হোক না কেন এবং এই উচ্ছেদ অভিযানে তাদের কোনো বাধা নেই, অর্থাৎ
মানুষের নির্বিঘ্নে চলাফেরা এবং রাস্তাঘাট পরিষ্কার করা, ফুটপাত পরিষ্কার রাখার জন্যই তারা এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। এবং তারা বলছেন যে আসলে এখানে যত কিছু বাধা আসুক না কেন তাদের এই অভিযানটা অব্যাহত থাকবে। এবং এখানকার স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে আসলে এই অবৈধ ফুটপাতের কারণে তাদের চলাফেরার যে সমস্যাগুলো হচ্ছে এবং যারা যে স্বাচ্ছন্দ্যভাবে যে চলাফেরা করতে পারে না সেটি উচ্ছেদের কারণে তারা অনেকটা সেটি হয়তো সুফল পাবে। তবে তাদের একটি অভিযোগ যে এই ধরনের অভিযান প্রতিনিয়ত চলতে থাকে এবং এই অভিযান চলার পরে কিন্তু আবার একটা মহল বা একটা গোষ্ঠী এই স্থাপনাগুলো আবার পুনরায় করা হয়। এবং তারা বলছেন যে আসলে শুধুমাত্র এই অভিযান পরিচালনা করলে হবে না, তারা বলছেন যে আসলে এই অভিযানের পরবর্তী সময়ে যে যাতে এটা আর স্থাপনা তৈরি করতে না পারে সেটির জন্য তারা উদ্যোগ গ্রহণ করবে এমনটা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে এখানকার যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে যাতে আর করতে না পারে। তো এই ছিল আমার কাছে মৃত্যুর সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।